আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ইরানের কেরাস অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্পের একটা সাসপেক্টেড ব্যাপার এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইরান তার প্রথম পারমাণবিক বিস্ফোরণ কি যুদ্ধের মধ্যে ঘটায় দিল? নিয়মিতভাবে প্রত্যন্ত অঞ্চল জুড়ে অর্থাৎ পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে এবং ইরান ইতিমধ্যে পার্সিয়ান গালফ থেকে শুরু করে মূলত হরমুজ প্রণালী টোটালি বন্ধ করে দিয়েছে। আর এরই মধ্যে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সাথে ইরানের একটি কনফ্লিক্টিং অবস্থা দেখা দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যব্যাপী বিভিন্ন অঞ্চলে ইরানের বর্তমান যে হামলা, সেই হামলার মধ্যে আরও কয়েকটি ব্যাপার এখানে তো উঠে আসছে। ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে লেলিয়ে দিতে চাইছে। আর এরই মধ্যে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে সৌদি আরবের আরামকোরের উপরে তারা হামলা করেনি, অর্থাৎ সৌদি আরবের যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তেলক্ষেত্র, সেখানে নাকি ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়েছে ইসরায়েল। অর্থাৎ এই অপারেশনটি এমনভাবে গুপ্ত অবস্থায় চালানো হয়েছে, মনে হচ্ছে যেন এটি ইরান চালিয়েছে। পরবর্তীতে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে তারা সৌদি আরবের আরামকোরের অভ্যন্তরে বা এই জ্বালানি ক্ষেত্রটিতে কোনো হামলা চালায়নি। বন্ধুরা, তারা দাবি করছে যে হামলাটি গোপনে ইসরায়েল চালিয়েছে। অবশ্য ইসরায়েলের তরফ থেকে এ ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। সৌদি আরবের তরফ থেকে যেন ইরানের উপরে হামলা বড় ধরনের একটি অগ্রগতি চালানো যায়, এমনই ধরনের একটি ষড়যন্ত্রের অংশ ছিল নাকি এটি? বন্ধুরা, আসলে সবারই অভিযোগ থাকে, সবারই যোগ থাকে, কিন্তু বাস্তব সত্য যুদ্ধকালীন সময়ে কোনটি, এটি এখনও পর্যন্ত আসলে নিশ্চিত নয়। আমার কাছে মনে হয় এটি ইরানি হামলাই হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ ইরান পুরো মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন যে সকল বিনিয়োগ রয়েছে সেগুলোর উপর হামলার পরিকল্পনা করছে। বন্ধুরা, যেখানে হামলা চালানো হয়েছে সেটি এক্সন মবিল এবং আরামকোরের যৌথ বিনিয়োগ, সুতরাং এখানে যেহেতু পশ্চিমা বিনিয়োগ এবং তার সাথে সৌদি আরবের বিনিয়োগ রয়েছে, সুতরাং এখানে ইরানি টার্গেট হওয়া স্বাভাবিক। আর এই সকল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক প্রকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ করছেন ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল উভয়ই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার থেকে শুরু করে আরও কুয়েত, কাতার যে সকল দেশগুলো রয়েছে, তারা যেন সরাসরি সম্মিলিতভাবে ইরানের উপর আক্রমণ পরিচালনা করে, এমনই একটি গোপন বাসনা সম্ভবত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের আছে। তবে এখনও পর্যন্ত এমন ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা দেখা যায়নি। আর এরই মধ্যে যে অবস্থা ঘটছে যে ইরানের অভ্যন্তরে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প সবকিছু উলটপালট করে দেওয়ার অবস্থা তৈরি করতে পারে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাপারটি ছড়িয়ে পড়েছে, ইরান নাকি এই ধরনের হামলা এবং চাপের মধ্যেই তার প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ফেলতে পারে। বন্ধুরা, এখনও পর্যন্ত আসলে যে সকল বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না, সে সকল বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণভাবে আসলে তথ্য দেওয়াও যায় না। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের সূত্র ধরে যে ব্যাপারগুলো বলা যায় তা হচ্ছে এমন ধরনের ভূমিকম্প প্রায়শই ইরানের অভ্যন্তরে হয়ে থাকে। সেখানকার টেকটনিক প্লেটের গঠন এবং তার ভূপ্রকৃতি অনুযায়ী এখানকার সাধারণ ভূমিকম্প অত্যন্ত স্বাভাবিক। বন্ধুরা, তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে আসলে বিভিন্ন খবরাখবর হয়। যেহেতু ইরান এমন একটা পর্যায়ে রয়েছে যে তারা যদি ইচ্ছা করে তাদের মিত্রদের সাহায্যে পারমাণবিক বোমার পর্যায়ে চলে যেতে পারে। কারণ তাদের হাতে যে পরিমাণ এনরিচড ফিসাইল সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, সেটি একটি পারমাণবিক বোমা উৎপাদনের জন্য বা বানানোর জন্য যে ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন হয়, তার ঠিক এক ধাপ পরে। অর্থাৎ তাদের হাতে যে পরিমাণ পারমাণবিক সমৃদ্ধ ইউরেনিয়াম বা ফিসাইল রয়েছে ৪৪০ কেজির মতো, এটি 60%-এর উপরে সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তারা যদি একটা শোধন করে, অর্থাৎ পরবর্তী ধাপই হচ্ছে পারমাণবিক বোমা গ্রেডের পারমাণবিক ফিসাইল উৎপাদন ধাপ। অর্থাৎ ইরান যদি আর একটা সুযোগ পায় কোনোভাবেই, সম্ভবত তারা সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রস্তাবকে যদি তারা মেনে নিত, তারা যদি তাদের পারমাণবিক এনরিচমেন্ট সারেন্ডার করত এবং আলোচনায় ইসরায়েল এবং আমেরিকা যে দাবি তুলেছিল তাদের ক্ষেপণাস্ত্র প্রজেক্ট এবং তাদের পারমাণবিক প্রজেক্ট দুইটাকেই একেবারে ডিস্ট্রয় করে দিতে হবে, সেই দাবি মেনে নিলে এ যুদ্ধটিতে জড়াতেই হতো না। বন্ধুরা, সেখানে খামেনি হয়তো বেঁচে যেতেন এবং তার শীর্ষস্থানীয় যে সকল সামরিক কর্মকর্তা বা ব্যক্তিরা রয়েছে তারা হয়তো এখান থেকে বেঁচে যেতেন। কিন্তু চরম বাস্তবতা হলো ইরানি জাতি একটু অন্যরকম।
বন্ধুরা, অত্যন্ত জেদি এই জাতি আসলে কি করবে আর কি করবে না, সম্ভবত তারা খুব সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ প্ল্যান ঠিক করছে। এবং সেই প্রি প্ল্যান হচ্ছে এমন ধরনের ধ্বংসযজ্ঞ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী এবং তাদের টপ লিডারকে হারিয়ে সম্ভবত এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে ইরান এখন কথা বলতে চায়। তিনি নাকি বলেছেন খুব দেরি হয়ে গেছে, কিন্তু এর পূর্বে ইরানের বর্তমান এক সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি মিস্টার আলী লারিজানি বলেছিলেন ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতির কথা নিয়ে ভাবছেই না। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নেগোসিয়েশন প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং কে যে যুদ্ধবিরতি চাচ্ছে আর কে যে চাচ্ছে না, এই প্রোপাগান্ডাকালীন যুদ্ধকালীন সময়ে আসলে সে ব্যাপারটি এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বর্তমান চেহারা পরিবর্তন হয়ে গেছে। তিনি পূর্বে যেমন হাসি খুশি এবং যুদ্ধ নিয়ে আসলে ব্যাপারগুলো উৎফুল্লর সাথে বলতেন, এই ব্যাপারগুলো এখন তেমন দেখা যাচ্ছে না। এখন তিনি একটু গম্ভীর এবং তাকে চিন্তিত মনে হচ্ছে। পুরো ব্যাপারটি যখন প্রথম আঘাতে ৬ জন মার্কিন সৈন্য মারা যায়, বন্ধুরা, তারপর থেকেই ব্যাপারটি উল্টে যেতে শুরু করে। ইতিমধ্যে বাহরাইনের মার্কিন ঘাঁটি একেবারে পরিপূর্ণভাবে আরও ২০টি মিসাইল ছোড়া হয়েছে এবং সেই ২০টি মিসাইলের বাহরাইনে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেটি সম্ভবত আর ন্যূনতম পর্যায়ে ব্যবহারযোগ্য নাই। সুতরাং পুরো ব্যাপারটি এখন এমন পর্যায়ে ছড়িয়ে পড়ছে, এটি এক্সপ্লোরেশন অর্থাৎ স্পার্কের মতো এখানে যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী। আর তারই মধ্যে এই ধরনের একটি প্রক্রিয়া, অর্থাৎ তারা তাদের পারমাণবিক অধিকার রক্ষা করতে গিয়ে নিজের জীবন, সম্পদ, দেশ, সামরিক বাহিনী সবই দিয়ে দিচ্ছে। তারপরে এত ত্যাগ স্বীকার করার পরেও তারা যদি পারমাণবিক ক্ষেত্রে শক্তি অর্জন করতে না পারে এবং পারমাণবিক ওয়ারহেডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন করতে না পারে, তাহলে তাদের এই সকল আত্মত্যাগই বৃথা। সম্ভবত তারা বেছে নিয়েছে পারমাণবিক শক্তি বা পারমাণবিক ওয়ারহেড সবকিছুর বিনিময়ে। এখন এই সিচুয়েশনে যদি ইরান মূলত তাদের পারমাণবিক শক্তি অর্জন করে এবং নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য মূলত পারমাণবিক ওয়ারহেড নির্মাণে সাফল্য অর্জন করে, তাহলে তাদের এই সকল আত্মত্যাগ সবই সার্থকতায় কার্যকর হবে। কিন্তু উল্টো দিকে ঘটলে আসলে তাদের এই সকল আত্মত্যাগ কোনো বানাই হলো না। তারা যদি এর পূর্বেই সমঝোতায় সাধন করত, হয়তো তারা পারমাণবিক ব্যাপারগুলো আত্মসমর্পণ করত অথবা পারমাণবিক ব্যাপারগুলোর ক্ষেত্রে মার্কিন প্রস্তাব মেনে নিত, তবে তাদের এই জীবন এবং তাদের সামরিক শক্তি অনেকটা বেঁচে যেত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উপরে যে হামলা চালাচ্ছে, নিশ্চিতভাবে ইরানের সামরিক শক্তি যে অনেকটাই ক্ষয় হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যতই বলেন না কেন বা কল্পনার জগতে থাকেন না কেন, মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলা সামলানোর মতো ক্ষমতা দীর্ঘদিন ইরানের কনভেনশনাল সামরিক শক্তির নাই। না আছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে তাদের এমন কোনো প্রযুক্তি যেগুলোর মাধ্যমে তারা শনাক্ত করতে পারবে দূরপাল্লার আক্রমণের পূর্বাভাস। সুতরাং তাদের একমাত্র হচ্ছে মিসাইল শক্তি। এটি কতদিন পর্যন্ত তারা ধরে রাখতে পারবে ডিটারেন্স হিসেবে, সেটি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে এই মুহূর্তে তারা যে প্ল্যানটি করছে, পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থ এবং বেসগুলোকে উড়িয়ে দেয়া। বন্ধুরা, ভবিষ্যতে যেন এই সকল দেশগুলো আর কখনো মার্কিনকে সহায়তা না করে। আর এরই মধ্যে তারা যদি পারমাণবিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে, এটিই হবে তার এই স্মরণকালের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। তবে সেটি এখনও পর্যন্ত প্রমাণিত নয়। সময়ই বলে দেবে ইরান আসলে এই ক্ষেত্রে কতদূর পর্যন্ত এগিয়েছে।